ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে যখন উঠে এলো বনলতার নাম, তখন চ্যাটার্জি বাড়ির দেওয়ালও যেন কেঁপে উঠেছিল। কিন্তু সবচেয়ে বড় চমকটা ছিল, যে তাকে ফাঁসাতে চেয়েছিল সেই লাজুই কেন তাকে বাঁচাতে চাইল। বনলতার কুকীর্তি প্রমাণ সমেত ফাঁস করে দিল পুলিশ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বনলতা বারবার করে অনুভবকে বলতে থাকে, তুমি নিজে সবার সামনে আমার সাথে ওরকম ব্যবহার করলে কেন, কিসের জন্য? না না, এই রকমভাবে বারবার করে আমাকে ইগনোর করলে তো হবে না অনুভব, প্রশ্নের উত্তর আমার চাই চাই। মিউজিক। অনুভব তখন বলে, কি উত্তর দেব তোমাকে, কি উত্তর দেব? আমার কোনো উত্তর তোমাকে দেওয়ার নেই, বুঝতে পেরেছ? এরপরেই তখনই অনুভবের কথা শুনে বনলতা বলে, আমি তোমার কাছে কিছু একটা চেয়েছি, আর সেটাকে উদ্দেশ্য করে তুমি আমাকে চোর বানিয়ে দেবে? সেটা তো আমি কোনোভাবেই মেনে নেব না। অনুভব বলে, তুমি যদি বলতে পারো লাজু গলিব, তাই লাজু চুরি করতে পারে, আমি তো এটাই বলবো যে তোমার টাকাটা লাগতো। তুমি আমাকে জোর করে পাওনি, তাই জন্য তুমি টাকাটা পাওয়ার জন্য গয়নাগুলো চুরি করে বিক্রি করে দিয়েছ। এবার তুমি আর কিছু বলবেই বনলতা? সত্যিটা অনুভব বলে দিলেও বনলতা বুঝতে পারে যে ভুল হলেও, মিথ্যে হলেও এটা সত্যি কথা, যে অনুভব যেটা বলেছে সেটা ইগনোর করা যায় না। তাই বনলতা কিছুটা হলেও চুপ হয়ে যায়। অন্যদিকে লাজু ভাবতে থাকে, এই ছেলেটাকে আমি কোথায় যেন দেখেছিলাম। আসলেই ময়ূক সারপ্রাইজ দেওয়ার জন্য একেবারে বনলতার বাড়িতে ঢুকে গিয়েছিল। দরজা খুলে দিয়েছিল লাজু, কিন্তু খোলা মাত্রই জিজ্ঞেস করেছিল যে আপনি কে, দোলন গাঙ্গুলি বলে কেউ আছেন কিনা এই বাড়িতে? সেটার খোঁজেই এসেছিল ময়ূক, কিন্তু সেটা পুরোটাই মিথ্যে। লাজু তখন ভাবে, এই ছেলেটাকে আমি কোথাও একটা দেখেছি, খুব বারবার করে মনে আসছে। তারপরেই মনে পড়ে যে বনলতার সাথে রাস্তাতেই তো ওই ছেলেটাকে দেখেছিল, আর সেই জন্যই লাজুর এতটা চেনা লাগছিল। তার মধ্যেই অনুভব ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু বনলতা বলে, তুমি যেভাবে আমাকে অপমান করো না, সেটা একদমই উচিত নয় করা। এর মাঝখানে সকাল হয়ে গেছে। বনলতা ফোন করতে থাকে অফিসারকে, আর অন্যদিকে লাজু চলে গেছে থানায়। তখন কনস্টেবল বলে, কি ব্যাপার, আপনি আপনি ওই চ্যাটার্জি বাড়ি থেকে এসেছেন না? লাজু বলে, হ্যাঁ, আসলে আমি স্যারের সাথে কিছু কথা বলতে চাই, সেজন্যই এসেছি। তখনই কনস্টেবল বলে, আপনি অপেক্ষা করুন, স্যার এখন ভেতরে কথা বলছেন ফোনে, আমি ঠিক আপনাকে পাঠিয়ে দেব স্যারের ঘরে। তখনই বনলতা বলে, অফিসার, আমি বনলতা চ্যাটার্জি বলছি, চ্যাটার্জি বাড়ি থেকে বলছি, কোনো খবর পাওয়া গেল? তখনই অফিসার বলে, কেন বলুন তো, আপনার তো মনে হচ্ছে খুব তাড়া খবরটা জানার। বনলতা বলে, আমি তো জানি লাজু এই সব কিছু করেছে, কারণ ও ছাড়া বাড়িতে তো আর কেউ আসে না, কেই বা কাজটা করবে, তাই না? অফিসার বলে, আপনি যেন একেবারে জানেনই যে লাজবন্তী ছাড়া এই কাজটা অন্য কেউ করতেই পারে না। তখনই বনলতা বলে, আসলে সকালবেলায় বাইরের মানুষ ঘরের মধ্যে ঢুকে চুরি করে নিয়ে বেরিয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। অফিসার এই কথাটাকে ধরে নেয় আর বলে, কে বলল গয়নাগুলো সকালবেলা চুরি হয়েছে? গয়না তো রাতেই চুরি করতে পারত লাজবন্তী, কারণ লাজবন্তী রাতের বেলাতেই ওনার ঘরে থাকতেন। তখন বনলতা মনে মনে ভাবে, ইস, ফটফট করে কথা বলতে গিয়ে কত বড়ই একটা সত্যি কথা বলে দিয়েছি। না না, নিজেকে সামলাতে হবে, এইভাবে ছটফট করে কোনো লাভ তো হবেই না, উল্টে সব কিছু ধরা পড়ে যাবে। তখনই বনলতা বলে, ফিঙ্গারপ্রিন্টটাই এসেছে, কার কার হাতের ছাপ পাওয়া গেছে, আপনি কিছু জানেন অফিসার? অফিসার বলে, না, এখনও কিছু জানি না, জানাবো, আপনাদের বাড়িতে গিয়ে সমস্ত সত্যিটা জানাবো, আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই বনলতা ভাবে, পারছি না, এইভাবে আর চেপে রাখতে পারছি না। মিউজিক। তার মধ্যেই চলে এসেছে জাজু। লাজুকে দেখার পর অফিসার বলে, তুমি এখানে কি করতে এসেছো? লাজু বলে, আমি সত্যিটা জানতে এসেছি, মানে কোনোভাবে কি জানা গেল যে এই চুরিটা কে করেছে, বা হাতের ছাপটা ঠিক কার রয়েছে? মনের ভেতরে অনেক প্রশ্ন, সেটাই জানতে চাইছিলাম। তখনই অফিসার বলে, একটু আগেই বনলতা চ্যাটার্জিও ফোন করেছিল, জানতে চাইছিল, আমি তাকে কিছু বলিনি, তবে এই কেসে তোমাকে আমার অনেকটাই মনে হয় যে তুমি আমাদের সাহায্য করতে পারবে। লাজু বলে, তাহলে তো খুব ভালোই, আসলে জানাটা খুব জরুরি, বলুন নামটা কার কার রয়েছে? অফিসার বলে, তোমাকে কেন বলবো, কি চাইছো বলো তো তুমি? লাজু বলে, আমি এটাই চাইছি সব কিছু যেন ঠিক হয়ে যায়। অফিসার বলে, একজন তো রয়েছে যার নাম শর্মিলা, আর একজন হচ্ছে বনলতা চ্যাটার্জি, আর সেকেন্ড যে রয়েছে তাকেই আমরা সবথেকে বেশি সন্দেহ করছি। লাজু বলে, আমারও মনে হয়েছিল বনলতা দিদি এসবের পিছনে রয়েছে, কারণ বনলতা দিদিকে আমি ওই ছেলেটার সাথে দেখেছিলাম, আর ওই ছেলেটাই আমাদের বাড়িতে এসেছিল ওই দোলন গাঙ্গুলিকে খোঁজার নাম করে। অফিসার বলে, তার মানে বনলতা চ্যাটার্জিকে তুমিও সন্দেহ করছিলে? লাজু বলে, সত্যি কথা বলতে করছিলাম, আর বনলতা দিদি বারবার করে আমাকে সন্দেহ করছিল, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। বনলতা দিদি আসলেই আমাকে ফাঁসাতে চাইছিল, ভাবছিল যদি ওই বাড়ি থেকে আমাকে কোনোভাবে বের করে দেওয়া যায়, কিন্তু সত্যিটা যে চাপা থাকে না, সামনে আসে
আসে সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। অন্যদিকে ফোন করেছে ময়ূক, বনলতাকে বলে আমার আরও 15 লাখ টাকা চাই। বনলতা বলে তোমার কি মাথা পড়া ভুল হয়ে গেল নাকি? অলরেডি বাড়িতে আমাকে সবাই মিলে সন্দেহ করছে কম বেশি, আমি আর 1 টাকাও তোমাকে দিতে পারবো না, বুঝতে পেরেছো বেউক? ময়ূক তখন বলে এরকম বললে কি করে হবে বলো তো, তুমি তো আমার প্রেমিকা, বলো তোমাকে ছাড়া আমি আর কার কাছে এবার বাঁচাইব? দেখো প্লিজ তুমি যেভাবেই হোক টাকাটা দাও, কারণ আমি খেলতে গিয়ে টাকাটা হেরে গেছি আর আমার লাইফ রিস্ক আছে। কিন্তু কোনোভাবেই টাকাটা দিতেও চায় না বনলতা, আর বলে বাড়িতে পুলিশ আসছে, সন্দেহ হচ্ছে, সবাই আমার উপর সন্দেহ করছে, আমি তোমাকে 1 টাকাও দেব না, তোমার যার ইচ্ছা তুমি করতে পারো। তারপরেই ময়ূক বলে ঠিক আছে, তুমি যখন চাইছো যা ইচ্ছা করি তাহলে সেটাই না হয় করি। এরপরে ময়ূক ভাবে ফোনটা কেটে দিলে তো বন্যা, এরপর তোমাকে ভয় দেখার জন্য আরও একটা কিছু করতে হবে আমাকে। অন্যদিকে লাজু বলে স্যার আপনি এই রিপোর্টটা আমাকে দিয়ে দিন, এই রিপোর্টটা বাড়িতে দেখাদেখি হলে, জানাজানি হলে সবাই মিলে বনলতা দিদিকে খারাপ কথা শোনাবে। তখন অফিসার বলে আমি তোমাকে এই জিনিসটা দিতে যাব কেন? এই জিনিসটা তো আমাদের কাছে ঠিক লাগবে না ব্যাপারটা, আমরা তো ভেবেছিলাম চ্যাটার্জি বাড়িতে যাব, তারপরেই বনলতা দেবীর নামটা সবার সামনে নেব। ঠিক তখন লাজু বলে সবে সবে বিয়ে হয়েছে ওদের, সম্পর্কটা ভেঙে গেলে হয়তো আর কোনোদিনও জোড়াও লাগতে না পারে, সেজন্যই বলছি কোনো একটা ঝামেলা হয়েছে সেটাকে মেটানোর চেষ্টা করতে হবে স্যার আমাদের। এরপর আপনি যাবেন আমাদের বাড়িতে আর গিয়ে বলবেন যে চুরি করেছে তাকে আপনারা এখনও খুঁজছেন, এই সব কিছুর কথা বলবেন না স্যার, সবাই রেগে গিয়ে হয়তো বনলতা দিদিকে বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারে। তখন অফিসার বলে লাজু তোমাকে সবাই সন্দেহ করছে, বিশেষ করে 2-3 জনকে দেখলাম, কিন্তু আর তুমি তাদের মধ্যে একজনকে বাঁচাতে চাইছো কেন? তখনই লাজু বলে কারণ সম্পর্কটা ভালোবাসার, আর আমি ভালোবাসি বনলতা দিদিকে। বনলতা দিদি জানি না কেন এই জিনিসগুলো করেছে, তবে খুব ভুলই করেছে। এরপর অফিসার বলে আর এই গয়নাগুলোকে কি করে খুঁজে বার করব? তখন লাজু বলে এটা নিয়ে কিছু একটা ভাবতে হবে, তবে ঠিক কিছু না কিছু রাস্তা একটা বার হবেই, কিন্তু দয়া করে স্যার আপনি এই কাগজটা কোনোভাবেই বাড়িতে নিয়ে গিয়ে দেখাবেন না, তাহলে সমস্ত সত্যিটা সামনে চলে আসলে খুব অশান্তি হবে। আমি চাই না কোনো অশান্তি হোক, বরং যা হবে ভালো কিছুই হোক, শুধু এটুকুই প্রার্থনা। অফিসার বলে তোমাকে দেখে মনে হয় তুমি খুবই ছোট, কিন্তু তুমি খুব ম্যাচিওর, তোমার ম্যাচিউরিটি আমার খুব ভালো লেগেছে। যাই হোক তুমি যখন বারণ করলে তো আমি বলবো না। এরপর বনলতার কুকীর্তি সবটাই তো জেনে যায় লাজু, আর ভাবে বনলতা দিদি কিসের যে তোমার এতগুলো টাকার দরকার পড়েছিল কে জানে, তবে তুমি যাতে খারাপ পথে না যাও সেই চেষ্টাই আমাকে করতে হবে, তোমার পাশে আমাকে থাকতে হবে। লাজু বনলতার পাশে থেকে সবটা ঠিক করে দেবে বলে ঠিক করে। পুলিশ অফিসার লাজুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। লাজু, তুমি যে উদারতা দেখাচ্ছ সেটা সচরাচর দেখা যায় না, কিন্তু অপরাধীকে প্রশ্রয় নেওয়াও এক ধরনের অপরাধ। বনলতা চ্যাটার্জি তোমাকে চোর সাব্যস্ত করার জন্য কোনো কসুর বাকি রাখেনি, আর তুমি তাকেই আগলে রাখতে চাইছো? লাজু মৃদু হেসে বলল, স্যার আগলে রাখছি বনলতা দিদিকে নয়, আগলে রাখছি এই বাড়ির শান্তি আর অনুভবের বিশ্বাসকে। চ্যাটার্জি বাড়ির সম্মান ধুলোয় মিশলে বনলতা দিদির চেয়েও বেশি কষ্ট পাবেন বড়মা আর অনুভব। আমি শুধু একটু সময় চাইছি যাতে দিদি নিজের ভুল বুঝতে পারে। অফিসার রিপোর্টের ফাইলটা বন্ধ করে ড্রয়ারে রাখলেন। ঠিক আছে, তোমার অনুরোধ আমি রাখলাম, কিন্তু মনে রেখো সত্য বেশি দিন চাপা থাকে না। ময়ূক ছেলেটা কিন্তু বিপজ্জনক। থানা থেকে বেরিয়ে লাজু যখন বাড়ির পথে পা বাড়াল তখন তার মাথার ভেতর কেবল একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, ময়ূক। এই ছেলেটাই বনলতাকে মোহগ্রস্ত করে রেখেছে। 15 লাখ টাকার দাবি মেটাতে গিয়ে বনলতা বাড়ির গয়না চুরি করেছে, এরপর হয়তো সে আরও বড় কোনো বিপদে পা বাড়াবে। লাজু যখন বাড়িতে ফিরল দেখল বসার ঘরে থমথমে পরিবেশ। অনুভব সোফায় বসে কপালে হাত দিয়ে আছে, বনলতা এক কোণে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে, তার চোখ মুখে স্পষ্ট ভীতি। বড়মা গম্ভীর গলায় বললেন, পুলিশের ফোন এসছিল? ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টের কি হলো? বনলতা তোতলাতে তোতলাতে বলল, না মা, অফিসার বললেন তারা আজ বিকেলে তদন্তে আসবেন। লাজু তো ওখানেই গিয়েছিল, ও বোধহয় কিছু জানে। সবার দৃষ্টি লাজুর ওপর পড়ল। লাজু শান্ত গলায় বলল, অফিসার বললেন রিপোর্ট আসতে দেরি আছে, তবে তারা সন্দেহভাজন কয়েকজনের তালিকা তৈরি করেছেন, তারা আজ বিকেলে এসে সবার সাথে আলাদাভাবে কথা বলবেন। বনলতার বুক থেকে যেন একটা পাথর নেমে গেল, কিন্তু সে জানত এটা সাময়িক বিরতি মাত্র। সে লাজুকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তুই থানায় কেন গিয়েছিলি? কি বলেছিস পুলিশকে? লাজু স্থির দৃষ্টিতে বনলতার দিকে তাকাল। দিদি, আমি জানি ময়ূককে, আর এটাও জানি গয়নাগুলো এখন কোথায়। পুলিশকে আমি সবটা বলিনি শুধু এই বাড়ির কথা ভেবে, কিন্তু ময়ূক আপনাকে শেষ করে দেবে।
15 লাখ টাকাও কিসের জন্য চাইছে? বনলতা চমকে উঠল। তার গোপন কথা লাজু জেনে ফেলেছে। প্রথমে সে লেগে গিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু পরক্ষণেই লাজুর শান্ত চোখ দেখে সে ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ফেঁসে গেছি লাজু। ময়ূক আমাকে ব্ল্যাকমেইল করছে। আমাদের কিছু ছবি আর চ্যাট ওর কাছে আছে। ও জুয়া খেলে সব ঘুইয়েছে। এখন আমাকে না থামালে ও সব ইন্টারনেটে ছেড়ে দেবে বলছে। আমি অনুভবের কাছে মুখ দেখাতে পারবো না। লাজু বুঝল বনলতা অপরাধী হলেও পরিস্থিতির শিকার। সে বলল, দিদি, আপনি পুলিশকে ভয় পাচ্ছেন, কিন্তু সত্যকে নয়। চলুন, গয়নাগুলো উদ্ধার করতে হবে। ময়ূক কোথায় আছে আপনি জানেন? বনলতা মাথা নাড়ল। ও শহরের উপকণ্ঠে একটা পুরনো গুদামে আছে। আজ রাতে টাকা নিয়ে যেতে বলেছে। টাকা নয়, আজ রাতে ওখানে পুলিশ যাবে, তবে আপনার নাম ছাড়াই। লাজু দৃঢ় কণ্ঠে বলল। সেই রাতে লাজু চুপি চুপি পুলিশের সেই অফিসারের সাথে যোগাযোগ করল। সে ময়ূখের আড্ডার খবর দিয়ে দিল, কিন্তু একটা শর্ত রাখল, বনলতার জড়িত থাকার বিষয়টি যেন জনসমক্ষে না আসে। গভীর রাতে পুলিশ যখন ময়ূখের আড্ডায় হানা দিল, তখন সে নেশায় বুঁদ হয়ে বসেছিল। পাশেই ছিল চ্যাটার্জি বাড়ির গয়নার বাক্স। ময়ূখ পালানোর চেষ্টা করেও পারল না। তাকে গ্রেপ্তার করা হলো। পুলিশ গয়নাগুলো উদ্ধার করে লাজুর হাতে তুলে দিল। অফিসার বললেন, লাজু, তোমার কথা মতো আমি এটাকে অজ্ঞাত চোরের কাজ হিসাবে রেকর্ড করছি, কিন্তু বনলতাকে সাবধান করে দিও। পরদিন সকালে চ্যাটার্জি বাড়িতে যখন পুলিশ এসে গয়নার বাক্সটা ফেরত দিল, তখন বাড়ির সবার আনন্দ আর ধরে না। পুলিশ অফিসার বললেন, আমরা চোরকে ধরেছি, সে একজন বাইরের লোক, তবে বাড়ির ভেতরের কেউ তাকে খবর দিয়েছিল কিনা তা আমরা খতিয়ে দেখছি। সবাই যখন উৎসবে মেতেছে, বনলতা তখন নিজের ঘরে একা বসে কাঁদছিল। অনুভব ঘরে ঢুকে দেখল বনলতা মেঝেতে বসে আছে। বনলতা অনুভবের পা জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করো অনুভব, আমি খুব বড় ভুল করেছি। অনুভব অবাক হয়ে বলল, কি বলছো বনলতা, গয়না তো পাওয়া গেছে। লাজু দরজার আড়াল থেকে সব দেখছিল। সে ভেতরে ঢুকে বলল, দিদি আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। চোর যখন ঘরে ঢুকেছিল তখন উনি দেখেও কিছু বলতে পারেননি ভয়। সেই অপরাধবোধ থেকেই উনি ক্ষমা চাইছেন। বনলতা লাজুর দিকে কৃতজ্ঞ চোখে তাকাল। সে বুঝতে পারল, লাজু তাকে শুধু জেলেই পাঠাতে পারত না, বরং চিরকালের জন্য এই পরিবার থেকে বিচ্যুত করতে পারত। কিন্তু লাজু তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। কিছুদিন পর পরিবেশ স্বাভাবিক হলে বনলতা নিজে থেকেই লাজুর কাছে গেল। সে তার দামি একটা আংটি লাজুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা রাখ লাজু, তোকে ফাঁসাতে চেয়েছিলাম আর তুই আমাকে বাঁচালি। কেন করলি এটা? লাজু হাসি মুখে বলল, দিদি, সম্পর্ক দামি গয়নার চেয়েও অনেক বেশি মূল্যবান। গয়না হারালে কেনা যায়, কিন্তু বিশ্বাস একবার ভাঙলে তা আর জোড়া লাগে না। আমি চাই না অনুভবের বিশ্বাস ভাঙুক। আপনি শুধু কথা দিন, আর কোনোদিন ভুল পথে পা বাড়াবেন না। বনলতা মাথা নিচু করল। চ্যাটার্জি বাড়ির যে দেওয়ালগুলো একদিন বনলতার নামে কেঁপে উঠেছিল, আজ সেই দেওয়ালগুলোই এক নতুন সন্ধির সাক্ষী হয়ে রইল। লাজু প্রমাণ করে দিল, শাস্তি দিয়ে নয়, বরং ভালোবাসা আর বিচক্ষণতা দিয়েও মানুষের মন জয় করা যায়। অনুভব দূরে দাঁড়িয়ে লাজুর এই পরিণত রূপ দেখছিল। সে মনে মনে ভাবল, যাকে সে এতদিন সাধারণ এক মেয়ে ভেবে এসেছিল, সেই আজ তার সংসারের আসল কাণ্ডারি।